রাত তখন ঠিক 10টা। সবাই খাওয়া দাওয়া শেষ করে নিজেদের ঘরে চলে গেছে, আর আমি সিঙ্কে রাখা এঁটো বাসনগুলো ধুচ্ছিলাম। হঠাৎ করেই মুষলধারে বৃষ্টি নামলো। তখনই আমার মনে পড়ল, আরে আজ তো ছাদে মেলে দেওয়া জামা কাপড়গুলো আমি আনতেই ভুলে গেছি। আমি তাড়াতাড়ি বাসন ধোয়া বন্ধ করে চলে গেলাম ছাদে জামা কাপড়গুলো আনতে। সেখান থেকে সব জামা কাপড়গুলো নিয়ে পাশেই থাকা ছোট একটা ঘরে রাখার জন্য ঢুকলাম। তখনই মনে হলো আমার ননদ ওই অন্ধকার ঘরে কারোর সঙ্গে যেন কথা বলছে। বৃষ্টির কারণে কাপড়গুলো ভিজে গেছিল, তাই আমি আলো জ্বালালাম যাতে শুকোনোর জন্য কাপড়গুলো আমি মেলে রাখতে পারি। আলো জ্বালাতেই হঠাৎ আমার ননদ সোনালি পেছন ফিরে তাকালো। মনে হলো যেন ওর কোনো গোপন কথা আমি ধরে ফেলেছি। আমি ওকে জিজ্ঞেস করলাম, সোনালি, তুমি এখানে কি করছো? ও যেন আমার প্রশ্ন শুনে ভয় পেয়ে গেল। নিজের মাথাটা নামিয়ে আমতা আমতা করে বলল, কিছু না বৌদি, আমার বন্ধুর ফোন ছিল, নিচে নেটওয়ার্ক আসছিল না, তাই উপরে এসেছিলাম। আমি তখন আর ওকে বেশি কিছু জিজ্ঞেস করলাম না। একই রাত হয়ে গেছে, তার উপর বাসনগুলো পড়ে আছে। আমি ওখান থেকে নিচে চলে আসলাম। কাল আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। দেওরের পাকা কথা যে। আমার দেওরের সাথে যার বিয়ে হবে ওর নাম হলো রিয়া। রিয়া আর আমার ননদ সোনালি একই কলেজে পড়ে। আমাদের বাড়িতে আসা যাওয়া করতে করতে ওদের দুজনের প্রেম হয়ে যায়। তবে বাড়ির কেউই এই সম্পর্কটা নিয়ে রাজি ছিল না, কারণ মেয়েটির জাত হলো নিচু, আর আমরা হলাম গিয়ে ব্রাহ্মণ। প্রায় 1 বছর ধরে আমার দেওর আকাশ বাড়ির সবাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউই যখন ওর কথা শুনল না, তখনও হুমকি দিল, যদি রিয়ার সঙ্গে আমার বিয়ে না হয় আমি বাড়ি ছেড়ে চলে যাব। ছেলের কথা শুনে আমার শ্বশুরমশাই ভাবলেন, অল্প বয়সী ছেলে, সত্যি যদি বাড়ি ছেড়ে চলে যায় কি হবে? তাই বাধ্য হয়ে ছেলের কথা মেনে নিলেন। তারপর সবাই মিলে রিয়াদের বাড়িতে গেলাম বিয়ের কথা বলতে। এমনিতে রিয়াকে দেখতে খুব সুন্দর, ব্যবহারও বেশ ভালো। ওর বাবার সামান্য একটা মুদিখানার দোকান, তাতেই কোনো মতে ওদের সংসার চলে। কিছুদিনের মধ্যেই বিয়ের কথাবার্তা পাকা হয়ে ওদের বিয়েটাও হয়ে গেল। রিয়া বউ হয়ে এলো আমাদের বাড়িতে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ও শ্বশুরবাড়িতে এলো একখানা সুটকেস আর দুটো বড় পুরনো ব্যাগ নিয়ে। আমি একটু অবাক হলাম। আজকাল তো বিয়ের পরে সবাই নতুন নতুন সুটকেস ট্রলি নিয়ে আসে, কিন্তু রিয়া এই পুরনো ব্যাগ নিয়ে এলো কেন? আমি ব্যাগ দুটো হাতে নিয়ে ঘরে রাখতে যেতেই রিয়া আমার হাত থেকে ব্যাগ দুটো নিয়ে বলল, দিদি থাক, তুমি রাখো, আমি নিয়ে যাচ্ছি। ওর এই কথাটা শুনে আমার বেশ অদ্ভুত লাগলো। আমি ভাবলাম, রিয়া আমার সাথে এরকম ব্যবহার কেন করলো? আমি কি ওর ওই পুরনো ব্যাগ দুটো নিয়ে পালিয়ে যাব? আমি আর কিছু না বলে নিজের ঘরে শুতে চলে গেলাম। 2 দিন পর যখন আমি রিয়ার ঘরে একটা দরকারে গেলাম, গিয়ে দেখি ও ঘরে নেই। আমার চোখ পড়ল ঘরের কোণে রাখা সেই ব্যাগ দুটোর উপর। মনে মনে ভাবলাম, একবার খুলে দেখি তো ওর মধ্যে কি আছে। যেই ব্যাগ দুটো খুললাম, ওমা, এ তো দেখি সব পুরনো জামা কাপড়। ভাবলাম, রিয়া কি পাগল? এগুলো কি রাখার জিনিস? তখনই শাশুড়ি মা ডাক দিলেন, বৌমা, ভাত করনি? আমি সাথে সাথে ওনার ঘরে গিয়ে বললাম, হ্যাঁ মা, করেছি তো। তিনি বললেন, করেছো যখন, তখন রেখেছো কোথায়? আমি তো রান্নাঘরে গেলাম, কই ভাতের হাঁড়িতে তো ভাত দেখলাম না। আমি সাথে সাথে রান্নাঘরে গেলাম। সত্যিই তো ভাতের হাঁড়ি এক্কেবারে ফাঁকা, একটাও ভাত নেই ওর মধ্যে।
ততক্ষণে রিয়াও চলে এসেছে। আমাদের কথা বলতে দেখে ও নিজেই এসে বলল, আসলে দিদি, আমার আর সোনালির খুব খিদে পেয়েছিল, তাই সব ভাত আমরাই খেয়ে ফেলেছি। আমি তো ওর কথা শুনে অবাক। এ কি বলছে ও? এক হাঁড়ি ভাত ওরা দুজনে খেয়ে ফেললো কিভাবে? যাই হোক, কাজের লোককে দিয়ে আবার ভাত রান্না করালাম। রিয়া এমনিতে খুব ভালো মেয়ে, সব কাজে সাহায্য করত, আমাকে বড় দিদির মতন সম্মান করত। কিন্তু কেন জানি না মাঝে মধ্যে ওর ব্যবহার সন্দেহজনক লাগতো। প্রায় আমার দেওর কাজে বেরিয়ে যাওয়ার পর রিয়াও বাড়ির বাইরে বেরোতো, বলতো কাজ আছে। কিন্তু যখন ও বাড়ি ফিরতো ওর হাতে সেই পুরনো ব্যাগ দুটো থাকতো। এমনকি কখনো কখনো দেখেছি বাড়ি থেকে বেরোনোর সময়ও ওই ব্যাগগুলো সঙ্গে নিয়ে যেত। আমার ননদ সোনালির ব্যবহারও আজকাল একটু অদ্ভুত লাগছিল। আজও বিকেলে দেখি ও ছাদের ঘরে গিয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলছে। আমি একটু কানটা পেতে শোনার চেষ্টা করলাম। ও যেন কাউকে বলছিল, চিন্তা করো না, আমি সময় মতন সব কিছু নিয়ে চলে যাব। ব্যাপারটা কি? সোনালির কি কারোর সঙ্গে সম্পর্ক আছে যেটা ও আমাদের কাউকে বলছে না? তবে হ্যাঁ, আরও একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সোনালি আর রিয়া প্রায় নিজেদের মধ্যে ফিসফিস করে কি যেন আলোচনা করে। বুঝতে পারছি না ওদের মধ্যে কি চলছে। সেদিন রাতেই আমার স্বামী বাড়িতে ফিরলে আমি ওকে সব কথা খুলে বলি। ও শুনে বলল, তুমি তো এই বাড়ির বড় বউ, বাড়ির দায়িত্ব তোমার। তাছাড়া আমার বোন তো খারাপ মেয়ে নয়, কিন্তু আজকালকার দিনে কাউকেই বিশ্বাস করা যায় না, তুমি একটু খেয়াল রেখো। আমি বললাম, ঠিক আছে, আমি খেয়াল রাখবো। তারপর থেকে আমি রিয়া আর সোনালির ওপর নজর রাখতে শুরু করলাম। একদিন দুপুরবেলা দেখি রিয়া আর সোনালি বাইরে থেকে ফিরল। আমি জিজ্ঞেস করলাম, কোথায় গেছিলে? ওরা বলল, পার্লারে। আমি বললাম, পরশুই তো আমার সাথে গেছিলে, তাহলে আবার আজ কেন? আমার কথা শুনে সোনালি একটু থতমত খেয়ে গেল, আর তারপর বলল, ছোট বৌদি সেদিন হেয়ার কাট করিয়েছিল, আজ আমি গেলাম আইব্রো করতে। ঠিক তখনই আমার চোখ পড়ল ওদের হাতে সেই পুরনো ব্যাগ। এরই মধ্যে শাশুড়ি আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরলেন। আমার ছেলে দৌড়ে এসে আমায় বলল, মা, খিদে পেয়েছে। আমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেলাম ওর জন্য খাবার বাড়তে। কিন্তু গিয়ে তো আমি অবাক, দেখি ভাতের হাঁড়ি, তরকারির বাটি সব খালি, কোথাও কিচ্ছু নেই। অথচ কেউ তো এখনো খায়নি। তাহলে রান্না করা খাবারগুলো গেল কোথায়? আমি রান্নাঘর থেকে বেরিয়ে এসে শাশুড়িকে সব কিছু বলতেই পাশে দাঁড়িয়ে থাকা রিয়া বলল, দিদি, আমি খেয়েছি, খুব সুন্দর হয়েছিল রান্নাগুলো। শুনে শাশুড়ি বলল, ছোট বৌমা, 5-6 জনের রান্না করা খাবার তুমি একাই খেয়ে নিয়েছো? তক্ষুনি পাশে দাঁড়িয়ে থাকা সোনালি বলল, না না মা, ছোট বৌদি একা খায়নি, আমিও খেয়েছি। আমার শাশুড়ি আর কিছু না বলে ঘরে চলে গেলেন, কারণ কারোর খাওয়া নিয়ে তো আর কিছু বলা যায় না। আমিও আর বেশি কিছু বললাম না, কিন্তু মনের কোথাও যেন একটা সন্দেহ হতে শুরু করলো। এত খাবার ওরা দুজনে মিলে খায় কি করে? তাছাড়া আমরা কেউই তো ওদেরকে খেতে দেখিনি। না, ওরা নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছে। তবে এর পিছনে লুকিয়ে থাকা আসল রহস্যটা আমাকেই খুঁজে বার করতে হবে। এরপর একদিন আমি লক্ষ্য করলাম সোনালি ল্যাংড়াতে ল্যাংড়াতে হাঁটছে। জিজ্ঞেস করতেই বলল, বৌদি, একটু পায়ে ব্যথা লেগেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এটা যে কিছুক্ষণ পর রিয়াও ল্যাংড়াতে ল্যাংড়াতে বাড়িতে ঢুকলো। ওকে জিজ্ঞেস করতেই ও সেই একই কথা বলল। আমি বুঝতে পারলাম ওরা দুজনেই মিথ্যে কথা বলছে, কিছু একটা লুকোচ্ছে আমাদের থেকে। না, এবার আমাকে ব্যাপারটা জানতেই হবে। এরপর যেদিন রিয়া ওই পুরনো ব্যাগ দুটো নিয়ে বাইরে বেরোলো, আমিও ওর পিছু নিলাম।
কিছু দূর যেতেই দেখি আমার ননদ সোনালি দাঁড়িয়ে আছে, ওর হাতেও একটা ব্যাগ। কি আছে ওই ব্যাগে? তারপর দেখি ওরা দুজনেই একটা অটো ধরলো। আমিও একটা অটো ধরে ওদের পিছু নিলাম। দেখি ওদের অটোটা একটা ঘিঞ্জি এলাকার সামনে এসে দাঁড়ালো। ওরা অটো থেকে নামতেই আমি ওদের দুজনের সামনে গিয়ে দাঁড়ালাম। আমায় দেখে তো ওরা দুজনেই অবাক। আমি বললাম, আজ তোমরা আমাকে সব কিছু সত্যি বলবে, না হলে কিন্তু আমি তোমাদের কথা বাড়িতে বলতে বাধ্য হব। কার সাথে দেখা করতে আসো তোমরা? সোনালি আমার কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। অবশেষে রিয়া বলল, দিদি চলো, আজ সব সত্যিটা তোমাকে দেখাবো, কার সাথে আমরা দেখা করতে আসি। এই বলে ওরা আমাকে কিছুটা দূরে একটা ছোট ঝুপড়ির সামনে নিয়ে গিয়ে দাঁড় করালো। আমি বললাম, এখানে কে থাকে? সোনালি বলল, ভেতরে চলো বৌদি, তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আমি ভেতরে গিয়ে দেখি ওই ঘরে দুটো 12-13 বছরের মেয়ে সেই পুরনো জামা কাপড় পরে আছে যেগুলো রিয়া এনেছিল। আর হ্যাঁ, একজন মাঝবয়সী মহিলাও খাটে শুয়ে আছে, যাকে দেখেই বেশ অসুস্থ মনে হচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? সোনালি বলল, এরা হলো সেই পরিবার যাদের এই অবস্থা আজ আমাদের কারণে হয়েছে। আমি বুঝতে পারলাম না ওরা ঠিক কী বলতে চাইছে। তখন সোনালি আমাকে সবটা খুলে বলল। ও বলল, এই বাচ্চা দুটোর বাবা আমাদের ফ্যাক্টরিতেই কাজ করত। একদিন ভুলবশত ওনার হাত থেকে বেশ কয়েক লক্ষ টাকার মাল নষ্ট হয়ে যায়। এই ঘটনা হওয়ার পর আমার দুই দাদা ওনাকে ফ্যাক্টরি থেকে বার করে দেয় আর ওনাদের বাড়িটাও নিয়ে নেয় নিজেদের ক্ষতিপূরণ আদায় করতে। ওনাদের কাছে আর কিছুই রইল না, না কাজ আর না মাথা গোঁজার ঠাঁই। অনেক চেষ্টা করেও যখন ওদের বাবা কোনো কাজের সন্ধান করতে পারল না, তখন অভাবের তাড়নায় উনি আত্মহত্যা করলেন। এই ব্যাপারটা জানার পর থেকেই আমি আর রিয়া ঠিক করলাম ওদের পরিবারকে আমরা সাহায্য করব, যাতে আমাদের বাড়ির ছেলেরা যে পাপ করেছে তা কিছুটা কমে। আমরাই ওদের এই ছোট্ট ঝুপড়িটা বানিয়ে দিয়েছি। রিয়া তখন বলল, হ্যাঁ দিদি, সোনালি যা বলছে সব সত্যি। বিয়ের আগে আমি যে চাকরিটা করতাম সেই টাকাতেই ওদের সংসার চলে যেত। সোনালিও নিজের টিউশনির টাকা ওদের দিত। কিন্তু বিয়ের পর কয়েক মাসের জন্য আমার অফিস যাওয়া বন্ধ হয়ে যায়। তাই আমি আর সোনালি ঠিক করি, যতদিন না আমি আবার অফিসে জয়েন করছি, আমরা এইভাবেই নিজেদের বাড়ি থেকে খাবার নিয়ে এসে ওদের সাহায্য করব, যাতে ওদের অনাহারে মরতে না হয়। আর সোনালির টিউশনির টাকায় ওদের লেখাপড়া চলছে। ওদের মুখে সব কিছু শুনে আমি যে কি বলবো সেই ভাষাই হারিয়ে ফেললাম। সত্যি এদের মন কত বড়। আমি প্রশ্ন করলাম, তবে সেদিন তোমরা দুজনেই ল্যাংড়াচ্ছিলে কেন? রিয়া বলল, সেদিন খাবার নিয়ে ফেরার সময় একটা কুকুর আমাদের পেছনে পড়ে। আমরা দৌড়ে পালাতে গিয়ে রাস্তায় পড়ে যাই। আমি ওদের দুজনের দিকে তাকিয়ে থাকলাম, কারণ সত্যি ওদের দুজনকে দেখে আমি বুঝতে পারলাম নিজেদের জন্য নয়, কারোর জন্য কিছু করার আনন্দটাই আলাদা। আমি তখনই ঠিক করলাম আমিও ওদের সঙ্গে মিলে এই মহৎ কাজে হাত লাগাবো। বন্ধুরা, আশা করছি আজকের এই গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।